এত কম বয়সে এমন দোকান কাটা বেহায়া এর আগে দেখিনি। আমিও না, কিন্তু আশ্চর্য, নিজের প্রাণ বাঁচাতে চায় না, মরার পর অনুসন্ধান করাতে চায়। পরদিন সকালের কথা, সবেমাত্র চায়ে চুমুক দিয়েছি, ব্যোমকেশ খবরের কাগজের পাতা উল্টাচ্ছে। কাশ্মীর যে যাবে, লেপ বিছানা কই? কেন, গত বছর পাটনায় তো ছিল। সে তো সব দাদার, আমাদের কি কিছু আছে? নেহাত কলকাতার শীত, তাই চলে যায়। কাশ্মীর যেতে হলে অন্ততপক্ষে দুটো ভালো বিলিতি কম্বল চাই, আর আমার জন্য একটা বিভার কোট। বুঝলাম। চলো অজিত, তাহলে বেরোনো যাক। কোথায় যাবে? চলো, সুচিত্রা এম্পোরিয়ামেই যাই। রথ দেখা আর কলা বেচা দুই হবে। তা সত্যবতীও চলুক না, নিজে পছন্দ করে কেনাকাটা করতে পারবে। যেতে তো ইচ্ছে করছে, কিন্তু উপায় নেই, খোকার স্কুলের গাড়ি চলে আসবে। না না, থাক, তোমার যাওয়ার দরকার নেই, আমি পছন্দ করে নিয়ে আসবো। দেখো, অপছন্দ হবে না। 9:30 নাগাদ ধর্মতলা স্ট্রিটে পৌঁছে দেখলাম এম্পোরিয়াম ইতিমধ্যে খুলে গেছে। ভেতরে ঢুকলাম। বিশাল ঘর, মোজাইকের মেঝের ওপর এদিক ওদিক সব শৌখিন জিনিসপত্র শোকেসে সাজানো রয়েছে। 2-4 জন খদ্দেরও ইতিমধ্যে এসে পড়েছেন, অধিকাংশই উচ্চবিত্ত মহিলা। কর্মচারীরা নিজ নিজ কায়দায় তাদের মন জোগাচ্ছেন। একজন মধ্যবয়স্ক ভদ্রলোক সারা ঘরে পায়চারি করে বেড়াচ্ছেন আর সব দিকে নজর রাখছেন। আমাদের দেখেই ভদ্রলোক কাছে এসে আমাদের অভ্যর্থনা জানালেন। আসুন আসুন, কি লাগবে বলুন। সামান্য জিনিস, গোটা 2 বিলিতি কম্বল পাওয়া যাবে তো? নিশ্চয়ই, আসুন আমার সঙ্গে। আপনার আর কিছু লাগবে? আর একটা মেয়েদের বিভার কোট। হ্যাঁ পাবেন, এই যে লিফট, ওপরে কম্বল বিভার দুটোই পেয়ে যাবেন। আমি এদের দেখছি। ও আচ্ছা, তুমি তাহলে এদের ওপরে নিয়ে যাও, বুঝলে? এরা বিলিতি কম্বল আর বিভার কোট নেবেন। ভদ্রলোক অন্যদিকে চলে গেলেন। ইনি আপনার পার্টনার? অর্থাৎ বাবা। আগে হ্যাঁ, বাবা। পরিচয় পেয়ে ভদ্রলোককে আরেকবার ভালো করে দেখে নিলাম। এখন তিনি অন্য একজন খদ্দেরকে সামলাচ্ছেন বটে, তবে মাঝে মধ্যে আমাদের দিকেও নজর রাখছেন। ভদ্রলোকের গায়ের রং ময়লা, চেহারা বেশ লম্বা চওড়া, বয়স আন্দাজ ওই 45 হবে। রগের চুলে অল্প পাক ধরতে শুরু করেছে। হাসি মুখেই দোকান সামলাচ্ছেন, কিন্তু তবুও মুখে একটা রুক্ষতার ছাপ। এই সময় লিফট আমাদের সামনে এসে দাঁড়ালো এবং আমরা সত্যকামের সঙ্গে দোতলায় এলাম। তা ব্যোমকেশবাবু সত্যি কিছু কিনবেন নাকি তদারকি করতে এসেছেন? সত্যিই কিনবো। দোকানের ওপরতলাটা একেবারেই সাজানো নয়, অনেকটা গোদামের মতো। তবু এখানেও বেশ কয়েকজন খদ্দের ঘুরে বেড়াচ্ছে। এই যে, এদের একটু বিলিতি কম্বল দেখাও তো। ব্যোমকেশবাবু আসুন, ভালো করে দেখে নিন। যাও অজিত, এটা তো আবার তোমার ডিপার্টমেন্ট। বটেই তো। হ্যাঁ, এই তো, এই দুটো দেখো, বেশ ভালো। কিন্তু আর কি বললেন যেন? বিভার কোট, রাইট। এই মেয়েদের বিভার কোট দেখাও তো। হ্যাঁ, এই ব্যোমকেশ, এইটা দেখো, রংটা বেশ সুন্দর আর আনকমন, তাই না? তবে একটা জিনিস। মাপের কথা ভাবছেন? বিভার কোট একটু ঢিলে ঢালা হলেও অসুবিধা হয় না। এটা পছন্দ হয়েছে যখন নিয়ে যান, নেহাত বিমানান হলে বদলে দেব, আমি তো আছি নাকি। না, মাপ নয়। তবে কি? ও, দামের কথা ভাববেন না, যেটা টিকিটে লেখা আছে ওটা সাধারণ খদ্দেরদের জন্য, আপনারা কিনা দামেই পাবেন। এদিকে আসুন। এই ধনঞ্জয় বাবু, বলছি এদের এই মালগুলো কেনা দামেই দিয়ে দেওয়া হচ্ছে, বুঝলেন? ক্যাশ মেমো কেটে দিন তো। টিকিটের দামের থেকে জিনিসগুলো আমরা 50 টাকা কমে পেলাম। মন খুশি হয়ে গেল। সত্যকাম আর যাই হোক, একেবারে চামার নয়। এই সময় ওপরতলায় একজন তরুণী প্রবেশ করল। যুবতী নিঃসন্দেহে লাস্যময়ী, আর তাকে দেখা মাত্র সত্যকামের চোখ মুখের চেহারাই বদলে গেল। আপনাদের বোধহয় আর কিছু কেনার নেই। আমি তাহলে, মানে নতুন খদ্দের এসেছে তো, সামলাতে হবে। নমস্কার। হ্যাঁ ম্যাডাম, বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? না না, দামের জন্য ভাববেন না একেবারেই।
আপনার পছন্দ যখন, আর আপনাকে মানাবেও চমৎকার। আচ্ছা ম্যাডাম, আপনি এইদিকে আসুন। আসুন, আসুন, আমার সঙ্গে আসুন। ধর্মতলা স্ট্রিট থেকে একই রুটে বাড়ি ফিরলাম। বাড়ির কাছে এসে ব্যোমকেশ বিভার কোটের প্যাকেটটা নিজের হাতে নিয়ে আমায় কম্বল জোড়া ধরিয়ে দিল। সত্য, ও সত্য, কই গেলে? এসে দেখো তো বিভার কোটখানা তোমার পছন্দ হয় কিনা। ও মা, রংটা তো দারুণ, আমার ভীষণ পছন্দ হয়েছে। কে বাছলো রংটা? তুমি নিশ্চয়ই। সত্যি তোমার পছন্দ আছে বলতে হবে। তা আছে বই কি। কি অজিত? আলবাত, আর সবকিছু আমরা 50 টাকা ছাড়ে পেয়েছি, কি বুঝলে? হ্যাঁ সত্যি, ভারী ভালো ছেলে তো সত্যকাম। ভারী ভালো ছেলে, সোনার চাঁদ একেবারে। যদি ওকে কেউ খুন না করে, ও দোকান শিগগিরই লাটে উঠবে। সন্ধেবেলার দিকে ব্যোমকেশ এসে বলল, চলো অজিত, তৈরি হয় না। তা যাচ্ছি কোথায়? আরে চলোই না, একটু বেরিয়ে আসি। সে ঠিক আছে, কিন্তু কোন দিকে যাচ্ছি সেটা অন্তত বলা যায় কি? অ্যামহার্স্ট স্ট্রিটের দিকে। আর কোনো তথ্য লাগবে? না, বুঝতে পেরেছি, দাঁড়াও, পাঞ্জাবিটা গলিয়েই আসছি। অ্যামহার্স্ট স্ট্রিটের 33/34 নম্বর বাড়িটার সামনে যখন দাঁড়ালাম, তখন রীতিমতো অন্ধকার। রাস্তার বাতিগুলো দু একটা করে জ্বলতে শুরু করেছে। রাস্তায় বিশেষ লোক নেই। একটা চাদর জড়ানো লোক ফুটপাতে পায়চারি করছে। আমাদের দেখতে পেয়েই যেন একটু দূরে সরে গেল। 33/34 বাড়িটা একেবারে ফুটপাতের ওপরে নয়। প্রথমে একটা লোহার গেট, গেট থেকে গলির মতো সরু ইট বাঁধানো রাস্তা 20-25 ফুট গিয়ে বাড়ির সদরে ঠেকেছে। দোতলা বাড়ি, সদর দরজার দুপাশে দুটো জানলা, জানলার মাথার ওপর দুটো গোলাকৃতি ব্যালকনি। বাড়ির ভেতরে এখনো আলো জ্বলেনি। ফুটপাতে দাঁড়িয়ে মনে হলো একজন মহিলা দোতলায় ব্যালকনিতে বসে একটা বই পড়ছেন কিংবা সেলাই করছেন, স্পষ্টভাবে বোঝা গেল না। ব্যোমকেশ বাবু না? এ আমাকে চিনতে পারলেন না স্যার? সেদিন আপনার বাড়িতে সরস্বতী পুজোর চাঁদা নিতে গেছিলাম। আমি নন্দ ঘোষ, আপনার পাড়াতেই থাকি। ও হ্যাঁ, মনে পড়েছে। তা তুমি ও পাড়ার ছেলে ভর সন্ধেবেলায় গায়ে চাদর জড়িয়ে এ পাড়ায় ঘুরোঘুরি করছো কেন? আগে এ বাড়িতে একটা ছোঁড়া থাকে, তাকে ঠ্যাঙাবো। এই 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 যে দেখুন না, ভিন্দিপাল নিয়ে তৈরিই আছি। তাই নাকি? তা ঠ্যাঙাবে কেন? কারণ আছে স্যার। আপনারা এখানে কি করছেন? এ বাড়ির কাউকে চেনেন নাকি? সত্যকামকে চিনি। তুমি তো তাকেই ঠ্যাঙাতে চাও, তাই তো? আগে এই কিন্তু আপনার সঙ্গে কি ওর খুব ঘনিষ্ঠতা আছে? ঘনিষ্ঠতা নেই, তবে জানতে চাই ওকে তুমি কেন ঠ্যাঙাতে চাও। ও কি তোমার কোনো অনিষ্ট করেছে? অনিষ্ট? সে অনেক কথা স্যার। যদি শুনতে চান তবে আমার সঙ্গে আসুন না, এই কাছেই ভূতেশ্বরের আখড়া, সেখানেই সব শুনবেন। ভূতেশ্বরের আখড়া? আগে আমাদের ব্যায়াম সমিতি, এই কাছেই গলির মধ্যে। চলুন। চলো তাহলে। আমরা নন্দর পিছু পিছু একটা গলির মধ্যে ঢুকলাম। তারপর একটা পাঁচিল ঘেরা উঠোনে এসে দেখলাম উঠোন প্রায় অন্ধকার। কয়েকজন যুবক সেই অন্ধকারের মধ্যেই ডন বৈঠক দিচ্ছে, মুগুর ভাঁজছে, আরও নানান কায়দায় তাদের দেহকে মজবুত করার চেষ্টা করছে। নন্দ তাদের পাশ কাটিয়ে আমাদের ভেতরের ঘরে নিয়ে গেল। ঘরের মেঝে শতরঞ্চি পাতা, তার উপরে বসে আছেন এক অতিকায় ব্যক্তি। গায়ের রং কালো, দেহের আয়তন হাতির মতো, টাক মাথা, বয়স ওই 60-এর আশেপাশেই হবে। দেখেই বোঝা যায় যৌবনকালে হয় গুন্ডা ছিলেন, না হলে কুস্তিগির। ব্যোমকেশবাবু, ইনি ব্যায়াম সমিতির ওস্তাদ ভূতেশ্বর বাঘ। এই ভূতেশ্বর দা, ব্যোমকেশবাবু মস্ত ডিটেকটিভ, আর ওই সত্যকামকেও চেনেন। আপনি পুলিশের লোক? ওই ছোঁড়ার মুরব্বী? আগে না, আমি একেবারেই পুলিশের লোক না। আর সত্যকামের সাথেও আমার আলাপ মোটে একদিনের। শুধু এইটুকু জানতে চাই, খামোখা আপনারা ওকে ঠ্যাঙাতে চাইছেন কেন? ও ছোঁড়া পাজির হদ্দ, বুঝেছেন? ওই পাড়ার কয়েকজন ভদ্রলোক আমার কাছে নালিশ করেছেন ওই ছোঁড়া নাকি মেয়েদের বিরক্ত করে। আরে এটা ভদ্রলোকের পাড়া, এ পাড়ায় ওসব চলবে না। একদম তাই। পাড়ার কোনো লোক যদি বজ্জাতি করে, তাকে শাসন করা পাড়ার লোকেরই কাজ, অন্য কাউকে দিয়ে তা হবেও না।
আপনারা সত্যকামকে সায়স্তা করতে চান তাতে আমার কোনো আপত্তি নেই। তাকে যতটুকু জানি দুঘা পিঠে পড়লে তার উপকারী হবে। শুধু একটা কথা, খুনি করবেন না, আর কাজটা সাবধানে করবেন, মানে যাতে ধরা না পড়েন। আরে সেই জন্যই তো কাজটা আমি নিয়েছি স্যার, 2-4 ঘা দিয়ে কেটে পড়বো। আমি এই পাড়ার ছেলে নই, কেউ চিনতে পারলেও ধরতে পারবে না। তবু যদি কোনো গন্ডগোল বাঁধে আমাকে একবার খবর দিও। আজ তাহলে উঠি। নমস্কার ভূতেশ্বর বাবু। বড় রাস্তায় আমাদের পৌঁছে দিয়ে নন্দ আবার আখড়ায় ফিরে গেল। আমরা দুজনে বাড়ির পথ ধরলাম। বাপরে, একেবারে বাঘের গুহায় গলা বাড়িয়েছিলাম। কি বলো অজিত? সে আর বলতে, কিন্তু সত্যকামকে মারধর করায় যে উৎসাহ দিলে, কাজটা কি উচিত হলো? যতই হোক তুমিও টাকা নিয়েছো। 2-4 ঘা খেয়ে যদি ওর প্রাণটা বেঁচে যায় সেটা কি ভালো নয়? যদিও আমি কোনোদিন অফিস কাছারি যাইনি, তবু কেন জানি না রোববার সকালে ঘুম ভাঙতে আমার